সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিতর্ক হতে হতে ওই যে বাণিজ্য চুক্তিটা গোপনে করে গেছেন ইউনূস সাহেব, সেটা নিয়ে কিন্তু এখন জনগণের ক্ষেপে ওঠার কথা। কারণ বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় কোনো গোলামী চুক্তি কখনোই করা হয়, কখনোই কোনো গোলামী চুক্তি করা হয়নি। আপনার তেল কেন, আপনি যদি একটা বোতাম কিনতে চান, আপনি একটা সুতা কিনতে চান, সেটা কিনতে গেলেও আপনার ওই প্রভু আমেরিকার পারমিশন আপনাকে নিতে হবে, একেবারে লিগেলি পারমিশন নিতে হবে। ঠিক আছে, অতীতেও অনেক সময় দেখছি ভারতের প্রতি নতজন সরকার দেখছি বা কারো প্রতি নতজন সরকার দেখছি, কিন্তু সেটা কিন্তু এরকম প্রকাশ্য আইনগত স্ট্রাকচারের মধ্যে না, কোনো ট্রিটি স্ট্রাকচারের মধ্যে না, এখন ট্রিটি স্ট্রাকচারের মধ্যে তারা আসছে। আমরা এই কথা বলতে চাইলে তারা অনেক সময় বলে আপনারা হলো ও ভারতের গোলাম হতে চায়। আর ভারতের গোলামের ক্ষেত্রে যে চুক্তি আছে, সেই চুক্তির কোন চুক্তিটা বাতিল করছে, কোন চুক্তির কতটা হচ্ছে ক্ষতিকর? সবচেয়ে বেশি দেশ বিরোধী চুক্তি হচ্ছে আদানির সাথে বিদ্যুতের চুক্তি। কই ওই চুক্তি কি তুমি বাতিল করছো? ওই চুক্তি বাতিল করতে পারবা? বাতিল করতে পারবা না। বরঞ্চ তোমাকে একটা চুক্তি রিনিউ করতে হবে, যে চুক্তির ব্যাপারে বারবার বলা হয়েছিল এটা গোলামী চুক্তি, অর্থাৎ গঙ্গার পানি চুক্তি। এই গঙ্গার পানি চুক্তি যদি তুমি রিনিউ না করো, রিনিউ করার সময় এসছে 26 সালে, তখন বাংলাদেশের কি অবস্থা হবে? আর তিস্তার যে চুক্তি ভারতের সাথে, ওটার বাস্তবায়ন করতে হবে। ওটা যে বাস্তবায়ন হচ্ছে না দেখে কিন্তু হচ্ছে আমার একটা বড় ধরনের সংকট রয়ে যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে। এরকম এক পরিস্থিতির মধ্যে ধরেন এখন তেল সংকটের ব্যাপারটা সে দাঁড়াইছে। আপাতত আমরা তেল কিনতে পারছি, ভারতের কাছ থেকে আমরা ডিজেল কিনতেছি, সেই পাইপলাইন, যে পাইপলাইনে অনেক বিতর্ক ছিল আর কি। ঠিক আছে, সেই পাইপলাইনে করে এখন ভারত থেকে ডিজেল বাংলাদেশে আসছে আর কি। এবং অনেক জাহাজ, এবং এটা একটু কম প্রচার হয় এই পাইপলাইনের বিষয়টা, এবং আরো অনেক জাহাজে করে আমরা দেখছি প্রায় 2 লক্ষ টন এলএনজি আসছে। আপনার হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে হাজার হাজার টন হচ্ছে গিয়ে ক্রুড অয়েল বাংলাদেশে প্রবেশ করতেছে, ডিজেল প্রবেশ করতেছে। অর্থাৎ তেলের সংকটটা আসলে এখনো বাংলাদেশে হওয়ার কথা না, বাংলাদেশের তেলের সংকট হওয়ার কথা না। পেট্রোল অত্যন্ত বাংলাদেশেই হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে, এবং বাংলাদেশ তো এটাকে সেই অর্থে সরাসরি ক্রয় করতেও হয় না। এটা গ্যাসের একটা উপজাত হিসেবে পাওয়া যাচ্ছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে ক্রুড অয়েল থেকে রিফাইন করে পাওয়া যাচ্ছে আর কি। তো তাইলে এই যে সংকট গুলো বাংলাদেশে কেন তেলের সংকট, তেলের সংকট তৈরি হয়েছে যেখানে হচ্ছে সিন্ডিকেট তৈরি হচ্ছে, এবং সেই সিন্ডিকেট গুলো করার মধ্য দিয়ে যে তেলের দাম তো অনিবার্যভাবে বাড়বে, এটা হচ্ছে এই যুদ্ধের ইম্প্যাক্ট। এবং আমি মনে করি ইরানের হাতে সবচেয়ে বড় যে অস্ত্র, যে অস্ত্র দিয়ে তিনি হচ্ছে ট্রাম্পকে নাড়াচাড়া করতেছেন, ট্রাম্পও একটু অস্থির হয়ে যেতেছে আর কি। একবার বলে ধরবো মারবো, হ্যাঁ এই সময় দিলাম, 10 দিন সময় দিলাম, 2 দিন সময় দিলাম, আবার বলে ঠিক আছে আমরা একটু আলোচনায় আসি, আলোচনায় বসি আর কি। চূড়ান্ত অবস্থান গ্রহণ করে আবার পিছপা হচ্ছেন, নানান বিষয় হচ্ছেন আর কি। তো এই ট্রাম্পের যে অস্থির মতি অবস্থা তৈরি হয়েছে তার একটা মূল কারণ হতেছে, সেটা যুদ্ধের চেয়ে বড় বিষয় হচ্ছে বাণিজ্য যুদ্ধের জায়গায়। অর্থাৎ তেলের যে সরবরাহটা যখন সাপ্লাই চেনটা যখন হচ্ছে গিয়ে ইরান কেটে দিচ্ছে, ইরান যখন হচ্ছে গিয়ে আপনার সৌদি আরবের সে সবচেয়ে বড় রিফাইনারি যেটা রয়েছে, সেই রিফাইনারিটা হচ্ছে গিয়ে বোমায় উড়াই দিচ্ছে, এবং একই সাথে হরমুজ প্রণালী যখন সে আটকে রাখতেছে, এরকম এক পরিস্থিতির মধ্য দিয়ে ব্যারেল প্রতি কিন্তু ডলারের দাম, সরি তেলের দাম দামার দাম বেড়ে যাবে। যদি কোনো কারণে ব্যারেল প্রতি 200 ছুঁতে পারে, তাহলে রেজিম চেঞ্জ তো ইরানে হয় নাই, কিন্তু রেজিম চেঞ্জ আমেরিকায় হয়ে যাবে। হ্যাঁ, আমেরিকা অলরেডি আন্দোলন শুরু হয়েছে, মধ্যবর্তী নির্বাচন আছে, সেই মধ্যবর্তী নির্বাচনকেই আসলে মোকাবেলা করবার জন্য ওই নির্বাচনকে মোকাবেলা করবার জন্যই কিন্তু তারা হচ্ছে আপনার এই আমেরিকা, ট্রাম্প একটু যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে চাইছিল আর কি, এবং জনপ্রিয়তা অর্জন করতে চাইছিল আমেরিকানবাসী। কারণ এপস্টেইন ফাইলের একটা বড় কেলেঙ্কারি আছে ট্রাম্পের ব্যাপারে, এবং পৃথিবীর অনেক রথী মহারথী অনেক দেশের, বাংলাদেশেও নাকি 1-2 জন ব্যক্তির আছে, অনেক সুশীল ব্যক্তিরও নাকি 1-2 জনের আছে আর কি এপস্টেইন ফাইলের কাহিনী, যেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এত নন ডিসক্লোজার। এখন ওদের সিনেট সব পক্ষের সিনেটররা রাজি হয়েছে, রিপাবলিকান বা ডেমোক্রেট বলেন, তারা অলরেডি করে ফেলছে যে এপস্টেইন ফাইল 2026 এক্সপোজ হবে। এক্সপোজ হলে ট্রাম্পের হচ্ছে মুখ দেখানোর জায়গা থাকবে না আর কি, আমাদেরও 2-1 জনের মুখ জায়গা থাকবে না। তো সেই জায়গাটা, সেই আলোচনাটাকেও আমার মনে হচ্ছে গিয়ে সরায় ফেলবার জন্য হচ্ছে গিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা প্রয়োজন রয়েছে, মানুষ মারা প্রয়োজন রয়েছে, বোমাবাজি করা দরকার রয়েছে।
পরিবেশ প্রকৃতি মানুষ হত্যা করে এবং সারা পৃথিবীর হচ্ছে অর্থনীতিকে বিপর্যস্ত করে এই যুদ্ধে অগ্রসর হয়েছে এবং তার পরিণাম হিসাবে তেলের দাম বাড়বে। এখন এই তেলের দাম বাড়বে যেমন আমি আপনি বুঝি, আর যারা হচ্ছে সিন্ডিকেট বাজি করে তারা বোঝে না, তারা বোঝে। ফলে তারা হচ্ছে এই যে তেল যা আসতেছে সেই তেলটা তারা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে মজুতদারি করে এটাকে আটকে রাখতেছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই মজুতদারি কি হচ্ছে শুধুই হচ্ছে সাধারণ মজুতদাররা করছেন নাকি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের লোকরাও করছেন? আমরা তো কদিন আগে দেখলাম যে গতকালই তো একটা জিনিস দেখলাম সামাজিক মাধ্যমে যে এক ব্যক্তি তার বাসায় পাম্প বসাইছে আর কি। বাসার যে ট্যাঙ্কি আছে ওইটা হচ্ছে কি সে ভরে ফেলাইছে পেট্রোল দিয়ে আর কি। এবং সেখানে পেট্রোল ভরে, তেল ভরে, ডিজেল ভরে, আবার ডিজেল বিক্রি করে আর কি। কি সাংঘাতিক ব্যবসা! পাম্প দিয়ে সেটা আবার বিক্রি করে। তো এরকম যে ডেঞ্জারাস বিষয় সে করতেছে তাকে জরিমানা করার পর সে এক পর্যায়ে বলছে আর রাখেন এইসব, জামাতের আমির আসুক তার সামনে বিষয়টা ডিল হবে। ম্যাজিস্ট্রেটকে তিনি সরাসরি বলতেছেন জামাতের আমির আসুক। অর্থাৎ ভুলে আর ভালে হোক, মুখ ফুসকে হোক, হয়তো সত্য কথা বলে ফেলছে। এবং এই তেলের সংকটটাও একটা অনেক বড় সংকট হতে পারে যেটাতে পা পিছলায় পড়তে পারে।